নমস্কার, আমি সুরজিৎ। একাকী সুরজিৎ গপ্পের থেকে আবার উপস্থিত। আপনাদের আজ ফেলুদার গোয়েন্দাগিরির দ্বিতীয় পর্ব পড়ে শোনাব। আপনারা শুনুন দ্বিতীয় পর্ব, ফেলুদার গোয়েন্দাগিরি। আমি আবারও বলছি, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু করছি দ্বিতীয় পর্ব, ফেলুদার গোয়েন্দাগিরি। ফেলুদা হলো আমার মাস্তুতো দাদা। ও আর আমি আমার বাবার সঙ্গে দার্জিলিংয়ে বেড়াতে এসে শহরের নিচের দিকে স্যানিটোরিয়ামে উঠেছি। স্যানিটোরিয়াম ভর্তি বাঙালি। বাবা তাদেরই মধ্য থেকে সমবয়সী বন্ধু জুটিয়ে নিয়ে তাস টাস খেলে আর গল্প টল্প করে সময় কাটাচ্ছেন। আমি আর ফেলুদা কোথায় যাই কি করি তা নিয়ে ওনার কোনো বিশেষ মাথা ব্যথা নেই। আজ সকালে আমার ঘুম থেকে একটু উঠতে দেরি হয়েছে। উঠে দেখি বাবা রয়েছেন, কিন্তু ফেলুদার বিছানা খালি। কি ব্যাপার? বাবাকে জিজ্ঞেস করতে বললেন, ও তো এসে অবধি কাঞ্চনজঙ্ঘা দেখেনি, আর দিনটা পরিষ্কার দেখে বোধহয় আগে ভাগে বেরিয়েছে। আমি কিন্তু মনে মনে আন্দাজ করছিলুম যে ফেলুদা তদন্তের কাজ শুরু করে দিয়েছে, আর সেই কাজেই বেরিয়েছে। কথাটা ভেবে ভারী রাগ হলো। আমাকে বাদ দিয়ে কিছু করার কথা তো ফেলুদার নয়। যাই হোক, আমি মুখ টুক ধুয়ে চাটা খেয়ে বেরিয়ে পড়লাম। লোডেনলা রোডে ট্যাক্সি স্ট্যান্ডের কাছাকাছি এসে ফেলুদার সঙ্গে দেখা হয়ে গেল। আমি বললাম, বারে, তুমি আমার ফেলে বেরিয়ে এসেছো কেন? শরীরটা ম্যাচ ম্যাচ করছিল, তাই ডাক্তার দেখাতে গেছিলাম। ফণি ডাক্তার? তোর একটু বুদ্ধি খুলেছে দেখছি। দেখালে? 4 টাকা ভিজিট নিল, আর একটা ওষুধ লিখে দিল। ভালো ডাক্তার? অসুখ নেই, তাও পরীক্ষা করে ওষুধ দিচ্ছে। কেমন ডাক্তার বুঝে দেখ। তারপর বাড়ির যা চেহারা দেখলাম তাতে পসার যে খুব বেশি তাও মনে হয় না। তাহলে উনি কখনোই চিঠি লেখেননি? কেন? গরিব লোকের অত সাহস হয়? তা টাকার দরকার হলে হয় বই কি। কিন্তু চিঠিতে তো টাকা চাইনি। ওইভাবে খোলাখুলি বুঝি কেউ টাকা চায়? তবে রাজেনবাবুর অবস্থা কাল কিরকম দেখলি বলতো? কেমন যেন ভীতু ভীতু। ভয় পেয়ে মনের অসুখ হতে পারে, সেটা জানিস? তা তো পারি। আর মনের অসুখ থেকে শরীরের অসুখ, তাও হয় বুঝি? ইয়েস। আর শরীরের অসুখ হলে ডাক্তার ডাকতে হবে, সেটা আশা করি তোর মতো ক্যাবলারও জানা আছে।
ফেলুদার বুদ্ধি থেকে আমার প্রায় নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। অবশ্যই ফণি ডাক্তার যদি সত্যি এত সব ভেবে টেবে চিঠিটা লিখে থাকে, তাহলে ওরও বুদ্ধি সাংঘাতিক বলে মনে হবে। ম্যালের মুখে ফোয়ারার কাছাকাছি যখন এসেছি, তখন ফেলুদা বলল, কিউরিও সম্বন্ধে একটা কিউরিসিটি বোধ করছি। কিউরিওর মানে আগেই শিখেছিলাম, আর কিউরিসিটি মানে যে কৌতূহল, সেটা স্কুলেই শিখেছি। আমাদের ঠিক পাশেই নেপাল কিউরিও শপ। রাজেনবাবু আর অবনীবাবু এখানেই আসেন। ফেলুদা শটান দোকানের ভিতর ঢুকে পড়ল। দোকানদারের গায়ে ছাই রঙের কোট, গলার মাফলার আর মাথায় সোনালি কাজ করা কালো টুপি। ফেলুদাকে দেখে হাসি হাসি মুখ করে এগিয়ে এলো। দোকানের ভেতরটা পুরনো জিনিসপত্রে গিজগিজ করছে, আলো বেশি নেই, আর গন্ধটাও সেই সেকেলে। ফেলুদা এদিক ওদিক দেখে গম্ভীর গলায় বলল, ভালো পুরনো থাঙ্কা আছে? এই পাশের ঘরে আসুন, ভালো জিনিস তো বিক্রি হয়ে গেছে সব, তবে নতুন মাল আবার কিছু আসবে। পাশের ঘরে যাওয়ার সময় আমি ফেলুদার কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললুম, থাঙ্কা কি জিনিস? ফেলুদা দাঁতে দাঁত চেপে বলল, দেখতেই তো পারবি। পাশের ঘরটাও আরও ছোট্ট, যাকে বলে একেবারে ঘুপচি। দোকানদার দেওয়ালে ঝোলানো সিল্কের উপর আঁকা একটা বুদ্ধের ছবি দেখিয়ে বলল, এই এই একটাই ভালো জিনিস আছে, তবে একটু ড্যামেজড। একেই বলে থাঙ্কা? এই জিনিস তো রাজেনবাবুর বাড়িতে অনেক আছে। ফেলুদা বিজ্ঞের মতো থাঙ্কাটার গায়ের উপর চোখ ঠেকিয়ে উপর থেকে নিচে অবধি প্রায় 3 মিনিট ধরে দেখে বলল, এটার বয়স তো 70 বছরের বেশি বলে মনে হচ্ছে না। আমি অন্তত 300 বছরের পুরনো জিনিস চাই। দোকানদার বলল, আমার কাজ বিকেলে, কিন্তু একটু ও হ্যাঁ, আমার কাছে বিকেলে লট মাল পাচ্ছি, তার মধ্যে ভালো থাঙ্কা পাবেন। আজই পাচ্ছেন? আজই। এই খবরটা তাহলে রাজেনবাবুকে জানাতে হয়। মিস্টার মজুমদার, ওনার তো জানা আছে, রেগুলার খদ্দের যে 2-3 জন আছেন, তারা সকলেই নতুন মাল দেখাতে বিকেলে আসছেন। অবনীয়বাবুও খবরটা পেয়ে গেছেন। আর মিস্টার ঘোষাল? জরুর। আর বড় খদ্দের কে আছে আপনাদের? আর আছেন মিস্টার গিলমোর, চা বাগানের ম্যানেজার, সপ্তাহে 2 দিন বাগান থেকে আসেন। আর মিস্টার নওলাখা, উনি তো আছেন সিকিমে। বাঙালি আর কেউ নেই? নো স্যার। আচ্ছা, দেখি বিকেলে যদি একটু ঢু মারতে পারি। তারপর আমার দিকে ফিরে বলল, তপসে, তুই একটা মুখোশ চাস? তপসে যদিও আসলে আমার ডাকনাম নয়, তবুও ফেলুদা তপেস থেকে ওই নামটা করে নিয়েছে। মুখোশের লোভ কি সামলানো যায়? ফেলুদা নিজের একটা বাছাই করা মুখোশ আমাকে কিনে দিয়ে বলল,
এইটাই সবচেয়ে হরেন্ডাস, কি বলিস? ফেলুদা বলে ফেলুদা বলে হরেন্ডাস বলে আসলে কোনো কথা নেই। ট্রিমেন্ডাস মানে সাংঘাতিক, আর হরিবল মানে বীভৎস। সো এই দুটো একসঙ্গে বোঝাতে নাকি কেউ কেউ হরেন্ডাস ব্যবহার করে। মুখোশটা সম্বন্ধে যে ওই কথাটা দারুণ খাটে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। দোকান থেকে বেরিয়ে ফেলুদা আমার হাত ধরে কি একটা বলতে গিয়ে হঠাৎ থেমে গেল। এবারও দেখি ফেলুদা একজন লোকের দিকে দেখছে। বোধহয় কাল রাতে যাকে দেখেছিল সেই লোকটাই। বয়স আমার বাবার মতো, মানে 40-42, গায়ের রং ফর্সা, চোখে কালো চশমা। যে স্যুটটা পরে আছে সেটা দেখে মনে হয় খুবই দামি। ভদ্রলোক ম্যালের মাঝখানে দাঁড়িয়ে পাইপ ধরাচ্ছেন। আমার দেখেই কেমন যেন চেনা চেনা মনে হলো, কিন্তু কোথায় দেখেছি ঠিক বুঝতে পারলাম না। ফেলুদা সোজা লোকটাকে গিয়ে জিজ্ঞেস করল, এক্সকিউজ মি, আপনি আপনি মিস্টার চ্যাটার্জি? ভদ্রলোকও একটু গম্ভীর গলায় পাইপ কামড়ে বলল, নো, আই এম নট। ফেলুদা খুবই অবাক হওয়ার ভান করে বলল, স্ট্রেঞ্জ, আপনি সেন্ট্রাল হোটেলে উঠেছেন না? ভদ্রলোক একটু হেসে অবজ্ঞার সুরে বললেন, নো, মাউন্ট এভারেস্ট, অ্যান্ড আই ডোন্ট হ্যাভ এ টুইন ব্রাদার। এই বলে ভদ্রলোক গটগটিয়ে অবজারভেটরি হিলের দিকে চলে গেলেন। যাবার সময় লক্ষ্য করলাম যে তার কাছে একটা ব্রাউন কাগজে মোড়া প্যাকেট, আর কাগজটার গায়ে লেখা নেপালি কিউরিও শপ। আমি চাপা গলায় বললাম, ফেলুদা, উনিও কি মুখোশ কিনেছেন নাকি? তা কিনতে পারে, মুখোশটা তো আর তোর আমার একচেটিয়া নয়। চ, কেভেন্টার্সে গিয়ে একটু কফি খাওয়া যাক। কেভেন্টার্সের দিকে যেতে যেতে ফেলুদা বলল, লোকটাকে চিনলি? তপসে, লোকটাকে চিনলি? আমি বললাম, তুমি চিনলে না, আমি আর কি করি চিনি বলো? তবে চেনা চেনা লাগছিল। আমি চিনলাম না। বারে, কোথায় চিনলে? ভুল নাম বললে যে। তোর যদি এতটুকু সেন্স থাকে, ভুল নাম বলেছি হোটেলের নামটা বের করার জন্যে, সেটাও বুঝলি না? লোকটা আসল নাম কি জানিস? কি? প্রবীর মজুমদার। ওহো, হ্যাঁ, ঠিক বলেছ, ঠিক বলেছ, রাজেনবাবুর ছেলে, তাই না? যার ছবি রয়েছে তাকের উপর। অবশ্যই বয়সটা এখন অনেকটা বেড়ে গেছে তো। শুধু যে চেহারায় মিল তা নয়, গালের আঁচিলটা নিশ্চয়ই নিশ্চয়ই লক্ষ্য করা যাচ্ছে। আসলে কথাটা হচ্ছে, ভদ্রলোকের জামা কাপড় সব বিলিতি, স্যুট লন্ডনের, টাই প্যারিসের, জুতো ইটালিয়ান, এমনকি রুমালটাও পর্যন্ত বিলিতি। সদ্য বিলেত ফেরত, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ওর ছেলে এখানে রয়েছে,
সে খবর রাজেনবাবু জানেন না? বাবরে, যেখানে রয়েছে সেটা ছেলে জানে কি না সেটাও খোঁজ নিয়ে দেখা দরকার। রহস্য ক্রমেই ঘনিয়ে আসছে। এই কথাটা ভাবতে ভাবতে কেবেন্টারে এই কথাটা ভাবতে ভাবতে কেবেন্টারের দোকানে পৌঁছলাম। দোকানের ছাতে যে বসার জায়গাটা আছে সেটা আমার ভীষণ ভালো লাগে। চারিদিকে দার্জিলিং শহরটা আর ওই নিচে বাজারটা দারুণ ভালো দেখায়। ছাতে উঠে দেখি কোণের টেবিলে চুরুট হাতে তিনকড়িবাবু বসে কফি খাচ্ছেন। ফেলুদা দেখতে পেয়েই হাত তুলে তাঁর টেবিলে গিয়ে বসতে বললেন আমাদের। আমরা তিনকড়িবাবু দুদিকে দুটো টিনের চেয়ারে বসলাম। তিনকড়িবাবু ফেলুদাকে বললেন, ডিটেকশনে তোমার তিনকড়িবাবু ফেলুদাকে বললেন, ডিটেকশনে তোমার পারদর্শিতা দেখে খুশি হয়েই আমি তোমাদের দুজনকে দুটো হট চকলেট খাওয়াবো। আপত্তি আছে? হট চকলেটের নাম শুনে আমার জিভে জল এসে গেল। তিনকড়িবাবু তুড়ি মেরে একটা বেয়ারাকে ডাকলেন। বেয়ারা এসে অর্ডার নিয়ে গেল এবং তিনকড়িবাবুর কোটের পকেট থেকে একটা বই সেটাকে বার করে ফেলুদাকে দিয়ে বললেন, এই নাও, এটা এক্সট্রা কপি ছিল, আমার লেটেস্ট বই, তোমাকে দিলুম। বইয়ের মলাটটা দেখে ফেলুদা মুখটা হাঁ হয়ে গেল। আপনার বই মানে? আপনার লেখা? আপনি গুপ্তচর নাম নিয়ে লেখেন? তিনকড়িবাবু আধবোজা চোখ অল্প হাসি হেসে মাথা নেড়ে বললেন, হ্যাঁ। ফেলুদা অবাক ভাবে তার দিকে তাকিয়ে রইলেন। সে কি, আপনার সবকটা উপন্যাস যে আমার পড়া, বাংলায় আপনার ছাড়া আর কারো রহস্য উপন্যাস আমার ভালো লাগে না। থ্যাংক ইউ। ব্যাপারটা কি জানো, এখানে একটা প্লট মাথায় নিয়ে লেখার জন্যই এসেছিলাম। এখন দেখছি বাস্তব জীবনের রহস্য নিয়েই মাথা ঘামিয়ে ছুটিটা ফুরিয়ে গেল। আমার সত্যি দারুণ লাক। আপনার সঙ্গে এভাবে আলাপ হয়ে গেল, আর এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। দুঃখের বিষয়, আমার ছুটির মেয়াদ সত্যি ফুরিয়ে এসেছে। কাল সকালে চলে যাচ্ছি আমি। আশা করছি যাওয়ার আগে তোমাদের আরও কিছুটা হেল্প করে দিয়ে যেতে পারবো। ফেলুদা এবার তার এক্সাইটিং খবরটা তিনকড়িবাবুকে দিয়ে দিলেন। রাজেনবাবুর ছেলের কথা। ফেলুদা বলল, রাজেনবাবুর ছেলেকে আজ দেখলাম। বলো কি হে? এই 10 মিনিট আগে। তুমি ঠিক বলছো? চিনতে পেরেছ তো ঠিক? 14 আনা শিওর। মাউন্ট এভারেস্ট হোটেলে গিয়ে খোঁজ করলে বাকি 2 আনাও পুরো হয়ে যাবে। তিনকড়িবাবু হঠাৎ একটা দীর্ঘশ্বাস ফেললেন। রাজেনবাবুর মুখে
তার ছেলের কথা শুনেছ? কাল যা বললেন তার বেশি শুনিনি। আমি শুনেছি অনেক কথা। ছেলেটি অল্প বয়সে বকে গিয়েছিল, বাপের সিন্দুক থেকে টাকা চুরি করে ধরা পড়েছিল। রাজেনবাবু তাকে তেজ্যপুত্র করেন, বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন। ছেলেটি গিয়েও ছিল তাই 24 বছর বয়স তখন, একেবারে নিখোঁজ। রাজেনবাবু অনেক অনুসন্ধান করেছিলেন, কারণ পরে তার অনুতাপ হয়, কিন্তু ছেলে কোনো খোঁজ খবর নেয়নি বা দেয়নি। বিলেতে তাকে দেখেছিলেন রাজেনবাবুরই এক বন্ধু, তাও সে 10-12 বছর আগে। রাজেনবাবু তাহলে জানেন না যে তার ছেলে এখানে আছে? নিশ্চয়ই না। আমার মনে হয় ওকে না জানানোই ভালো। একে এই একে এই চিঠির শখ, তার ওপর। তিনকড়িবাবু হঠাৎ থেমে গেলেন। তারপর ফেলুদার দিকে ফিরে বললেন, আমার বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে। রহস্য উপন্যাস লেখা ছেড়ে দেওয়াই উচিত। ফেলুদা হাসতে হাসতে বলল, প্রবীণ মজুমদার যে চিঠি লিখে থাকতে পারেন সেটা আপনার খেয়াল হয়নি তো? এক্স্যাক্টলি, কিন্তু তিনকড়িবাবু অন্যমনস্ক হয়ে গেলেন। বেয়ারা হট চকলেট এনে টেবিলে রাখতে তিনকড়িবাবু যেন একটু চাগিয়ে উঠলেন। ফেলুদার দিকে ফিরে বললেন, ফণি মিত্তিরকে কেমন দেখলে? ফেলুদা যেন একটু হকচকিয়ে গেল। সে কি, আপনি কি করে জানলেন আমি ডক্টর মিত্তিরির কাছে গিয়েছিলাম? তুমি যাওয়ার অনেকক্ষণ পরে আমিও গেছিলাম। আমাকে রাস্তায় দেখেছেন বুঝি? না না না, তবে ডাক্তারের ঘরের মেঝেতে একটা মরা সিগারেট দেখে জিজ্ঞেস করলুম কে খেয়েছে। ডাক্তার ধূমপান করেন না। ফণিবাবু তখন বর্ণনা দিলেন, তাকে তোমার কথাই মনে হলো আমার। যদিও তোমাকে আমি সিগারেট খেতে দেখিনি, কিন্তু তোমার আঙুলের গায়ে হলদে রং দেখে বুঝেছি তুমি খাও। ফেলুদা তিনকড়িবাবুর বুদ্ধির তারিফ করে বলল, আপনারও কি ফণি মিত্তিরকে সন্দেহ হচ্ছে নাকি? তা হবে না। লোকটাকে দেখলে অভক্তি হয় কি না? তা হয়। রাজেনবাবু যে কেন ওকে আমল দেন সেটা জানি না। তাও জানো না বুঝি? দার্জিলিংয়ে আসার কিছুদিনের মধ্যে রাজেনবাবুর ধম্মকম্মের দিকে মন যায়। তখন ফণিবাবুই তাকে গুরুর সন্ধান দিয়েছিলেন। একই গুরুর শিষ্য হিসাবে ওদের যে প্রায় ভাই ভাই সম্পর্ক হে। ফেলুদা জিজ্ঞেস করল, ফণি মিত্তিরের সঙ্গে কথা বলে কি বুঝলেন? কথা তো ছুতো। আসলে বইয়ের আলমারিগুলোর দিকে একবার চোখ বুলিয়ে নিচ্ছিলুম।
বাংলার উপন্যাস কিনা এবং বাংলার উপন্যাস আছে কি না সেটা দেখার জন্যে। ঠিক বলেছ। আমিও দেখেছি, প্রায় নেই বললেই চলে। আর যা আছে তাও আদ্যিকালের। ঠিক। তবে ফণি ডাক্তার অন্যের বাড়ির বইয়ের থেকেও কথা কেটে চিঠি তৈরি করতে পারে। তা পারে, তবে লোকটাকে দেখে ভারী কুঁড়ে বলে মনে হয়। এ ব্যাপারে কতটা কাঠখড় পোড়াবে সেটা কেন ঠিক বিশ্বাস হয় না। ফেলুদা এবার বলল, অবনী ঘোষাল লোকটা সম্বন্ধে আপনার কি ধারণা? বিশাল সুবিধার লোক বলে মনে হয় না। ভারী ওপর চালাক। আর ও সব প্রাচীন শিল্প টিল্প কিছুই না। ওর আসল লোভ হচ্ছে টাকার। এখন খরচ করে জিনিস কিনেছে, পরে বিদেশিদের কাছে বিক্রি করে 5 গুণ প্রফিট করবে। ওর পক্ষে এই হুমকি চিঠি দেওয়ার কোনো কারণ থাকতে পারে বলে আপনার মনে হয় কি? সেটা এখনো তলিয়ে দেখিনি। আমি একটা কারণ আবিষ্কার করেছি। আমি অবাক হয়ে ফেলুদার দিকে চাইলাম। ওর চোখ দুটো জ্বলজ্বল করছে। তিনকড়িবাবু বললেন, কি কারণ? ফেলুদা গলাটা নামিয়ে বললেন, যে দোকান থেকে ওরা জিনিস কেনেন সেখানে কিছু ভালো নতুন মাল আজ বিকেলে আসছে। এবার তিনকড়িবাবুর চোখও জলজল করে উঠল। বুঝেছি, হুমকি চিঠি পেয়ে রাজেন মজুমদার ঘরে বন্দি হয়ে রইলেন, আর সেই ফাঁকতালে অবনী ঘোষাল দোকানে গিয়ে সব লুটে পুটে নিলেন। এক্স্যাক্টলি। তিনকড়িবাবু চকলেটের পয়সা দিয়ে উঠে পড়লেন। আমরা দুজনও উঠলাম। উৎসাহে আর উত্তেজনায় আমার বুকটা ঢিপঢিপ করছিল। অবনী ঘোষাল, প্রবীণ মজুমদার আর ফণি মিত্তির তিনজনকেই তাহলে সন্দেহ করার আছে। 15 মিনিটের মধ্যেই মাউন্ট এভারেস্ট হোটেলে গিয়ে ফেলুদা সেই খবরটা জেনে নিল। প্রবীর মজুমদার বলে একজন ভদ্রলোক সেই হোটেলে 16 নম্বর ঘরে 5 দিন হলো এসে রয়েছেন। বিকেলের দিকে রাজেনবাবুর বাড়িতে যাবার কথা ফেলুদা বলছিল, কিন্তু দুপুর থেকে মেঘলা করে 4টে নাগাদ ধেড়ে বৃষ্টি নামল। আকাশে চেহারা দেখে মনে হলো বৃষ্টি সহজে থামবে না। ফেলুদা সারাটা সন্ধে খাতা পেন্সিল নিয়ে কী সব যেন হিসেব করলো। আমার ভীষণ জানতে ইচ্ছে করছিল কি লিখছে, কিন্তু জিজ্ঞেস করতে সাহস হলো না। শেষটায় আমি তিনকড়িবাবুর বইটা নিয়ে পড়তে আরম্ভ করলাম। দারুণ থ্রিলিং গল্প। পড়তে পড়তে রাজেনবাবুর চিঠির ব্যাপারটা মন থেকে প্রায় মুছেই গেল। 8টা নাগাদ বৃষ্টি থামল, কিন্তু তখন এত শীত যে বাবা আমাদের বেরোতে দিলেন না। পরদিন ভোরবেলা ফেলুদার ধাক্কার চোটে ঘুম ভাঙল। ওঠ ওঠ, এই তো সে, ওঠ ওঠ। আমি ধর্মড়িয়ে উঠে পড়লাম। ফেলুদা কানের কাছে মুখে এনে দাঁতে দাঁত চেপে এক নিঃশ্বাসে বলে গেল, রাজেনবাবুর নেপালি চাকরটা এসেছিল, বলল বাবু এখনই যেতে বলেছেন, বিশেষ দরকার। তুই যদি যেতে চাস তো চল। সে আর বলতে 15 মিনিটের মধ্যে তৈরি হয়ে রাজেনবাবুর বাড়িতে পৌঁছে দেখি তিনি ফ্যাকাশে মুখ করে খাটে শুয়ে আছেন।
ফণি ডাক্তার তার নাড়ি টিপে খাটের পাশটায় বসে আছেন, আর তিনকড়িবাবু এই শীতের মধ্যেও একটা হাত পাখা নিয়ে মাথার পিছনে দাঁড়িয়ে হাওয়া করছেন। ফণিবাবুর নাড়ি দেখা হলে রাজেনবাবু যেন বেশ কষ্ট করেই জোর করে নিঃশ্বাস নিতে থাকলেন। কাল রাত্রে 12টার কিছু পরে ঘুম ভাঙাতে বিদ্যুতের আলোয় কাল রাতে বিদ্যুতের আলোয় আমার মুখটা ঠিক সামনে I saw a masked face. Masked face. মাস্কড ফেস, মুখোশ পরা মুখ। রাজেনবাবু দম নিলেন। ফণি মিত্তির দেখলাম একটা প্রেসক্রিপশন লিখলেন। রাজেনবাবু বললেন, দেখে মনে হলো যে চিৎকারও বেরোলো না গলা দিয়ে। রাতটা যে কিভাবে কেটেছে তা বলতে পারি না। ফেলুদা বলল, আপনার জিনিসপত্রগুলো কিছু চুরি হয়নি তো? রাজেনবাবু বললেন, না, তবে আমার বিশ্বাস আমার বালিশের তলা থেকে আমার চাবির গোছাটা নিয়ে সে আমার উপর ঝুঁকেছিল। ঘুম ভেঙে যাওয়াতে জানলা দিয়ে লাফিয়ে ও হরিবল হরিবল বলে চলে গেল। ফণি ডাক্তার বললেন, আপনি উত্তেজিত হবেন না, আপনাকে একটা ঘুমের ওষুধ দিচ্ছি। আপনার কমপ্লিট বেড রেস্ট দরকার। ফণিবাবু উঠে পড়লেন। ফেলুদা হঠাৎ বলল, ফণিবাবু কাল রাত্রে রুগী দেখতে গেছিলেন বুঝি? কোটের পিছনে কাদার ছিটে লাগলো কি করে? ফণিবাবু তেমন কিছু না ঘাবড়িয়ে বললেন, ডাক্তারের লাইফটাও জানেন, অর্থের সেবায় যখন জীবনটা উৎসর্গ করেছি তখন ডাক যখনই আসুক না কেন বেরোতে হবে। সে ঝড়ই হোক, বৃষ্টি হোক, আর বড় পড়ুক। ফণিবাবু তার পাওনা টাকা নিয়ে চলে গেলেন। রাজেনবাবু এবার সোজা হয়ে উঠে বসে বললেন, তোমরা আশাতে অনেকটা সুস্থ বোধ করছি। বেশ খানিকটা ঘাবড়ে গেছিলুম জানো। এখন বোধহয় বৈঠকখানায় গিয়ে একটু বসা যেতে পারে। ফেলুদা আর তিনকড়িবাবু হাত ধরাধরি করে রাজেনবাবুকে বৈঠকখানায় এনে বসালেন। তিনকড়িবাবু বললেন, স্টেশনে ফোন করেছিলুম, যদি যাওয়াটা দুদিন পেছনো যায়। রহস্যের সমাধান না করে যেতে মন চাইছে না, কিন্তু ওরা বললে
এর টিকিট ক্যান্সেল করলে 10 দিনের আগে বুকিং পাওয়া যাবে না। এটা শুনে আমার ভালোই লাগলো। আমি চাইলাম ফেলুদা একটা ডিটেকটিভের কাজটা করুক। তিনকড়িবাবু যেন ফেলুদার অনেকটা কাজ আগেই করে দিচ্ছিলেন। রাজেনবাবু বললেন, আমার চাকরটা পাহারা দেবার কথা ছিল, বুঝলেন, কিন্তু আমি নিজেই কাল 10টার সময় তাকে ছুটি দিয়ে দিয়েছি। ওর বাড়িতে খুব অসুখ, বুড়ো বাপ আছে, তার এখন যায় অবস্থা। ফেলুদা বলল, মার্কসটা কেমন ছিল মনে আছে? রাজেনবাবু বললেন, খুবই সাধারণ নেপালি মুখোশ। দার্জিলিং শহরে অন্তত আরও 300-400 খোঁজ করলে পাওয়া যায়। আমার এই ঘরেই তো আরও 5খানা রয়েছে। ওই যে দেখো না। রাজেনবাবু যে মুখোশটার দিকে আঙুল দেখালেন, ঠিক সেই জিনিসটা কাল ফেলুদা আমার জন্য কিনে দিয়েছে। তিনকড়িবাবু এতক্ষণ বেশি কথা বলেননি। এবার বললেন, আমার মতে এবার বোধহয় পুলিশে একটা খবর দেওয়া উচিত। একটা প্রোটেকশনও তো দরকার। কাল যা ঘটেছে তারপরে তো আর ব্যাপারটা ঠাট্টা বলে নেওয়া চলে না। কি ফেলুবাবু, তুমি তোমার নিজের ইচ্ছে মতো তদন্ত চালিয়ে যেতে পারো, তাতে তোমায় কেউ বাধা দেবে না। কিন্তু আমি সব দিক বিবেচনা করে বলছি, এবার পুলিশের সাহায্য নেওয়া দরকার। আমি বরং যাই, গিয়ে একটা ডায়েরি করি গিয়ে। প্রাণের ভয় আছে বলে মনে হয় না। তাতে রাজেনবাবু আপনার ঘন্টাটা একটু সাবধানে রাখবেন। আমরা যখন উঠছি তখন ফেলুদা রাজেনবাবুকে বলল, তিনকড়িবাবু তো চলে যাচ্ছেন। তার মানে আপনার একটি ঘর খালি হয়ে যাচ্ছে। আমরা যদি আজ রাতটা ওই ঘরে এসে থেকে যাই, তাহলে আপনার কোনো আপত্তি আছে কি? রাজেনবাবু বললেন, মোটেই না, আপত্তি কি? তুমি তো হলে আমার প্রায় আত্মীয়ের মতো। আর সত্যি বলতে কি, যত বুড়ো হচ্ছি তত যেন সাহসটা কমে আসছে। ছেলে বয়সে দুরন্ত হলে নাকি বুড়ো বয়সে মানুষ মেধা মেরে যায়। তিনকড়িবাবুকে ফেলুদা বলল, স্টেশনে ওকে শিয়ক করতে যাব। ফেরার পথে যখন নেপাল কিউরিও শপের পাশ দিয়ে যাচ্ছি, তখন আমাদের দুজনই চোখ গেল দোকানের ভিতর। দেখলাম দুজন ভদ্রলোক দোকানের ভিতর জিনিসপত্র দেখছে আর পরস্পরের সঙ্গে কথা বলছে। দেখে মনে হয় দুজনের অনেক দিনের আলাপ। একজন অবনী ঘোষাল আর একজন প্রবীর মজুমদার। আমি ফেলুদার দিকে চাইলাম। তার মুখের ভাব দেখে মনে হলো যে সে কোনো আশ্চর্য জিনিস দেখছে। 10:30টার সময় স্টেশনে গেলাম তিনকড়িবাবুকে গুড বাই করতে। উনি এলেন আমাদের 5 মিনিট পরে। চড়াই উঠে উঠে পায়ে ব্যথা হয়ে গেছে, তাই আস্তে আস্তে হাঁটতে হলো। সত্যিই ভদ্রলোক একটু খোঁড়াচ্ছিলেন।
নীল রঙের ফার্স্ট ক্লাস কামরায় উঠে তিনকড়িবাবু তার অ্যাটাচি কেস খুলে একটা ব্রাউন কাগজের প্যাকেট ফেলুদাকে দিলেন। এটা কিনতেও একটু সময় লাগলো। রাজেনবাবু তো আর কিউরিওর দোকানে যেতে পারলেন না, অথচ কাল সত্যি অনেক ভালো জিনিস এসেছে। তার থেকে একটি সামান্য জিনিস বাছাই করে ওর জন্যে এনেছি। তোমার আমার নাম করে শুভেচ্ছা জানিয়ে ওকে দিয়ে দিও, এই কথা বললেন তিনকড়িবাবু। ফেলুদা প্যাকেটটা নিয়ে বলল, আপনার ঠিকানা দিয়ে গেলেন না? মিস্ট্রিটা সলভ করে আপনাকে জানিয়ে দেব ভাবছিলাম যে। তিনকড়িবাবু বললেন, আমার প্রকাশকের ঠিকানাটা আমার বইয়েতেই পাবে। তার কেয়ারে লিখলে চিঠি আমার কাছে পৌঁছে যাবে। গুড লাক। ট্রেন ছেড়ে দিল। ফেলুদা আমাকে বলল, লোকটা বিদেশে জন্মালে দারুণ নাম আর পয়সা করত। পরপর এতগুলো ভালো রহস্য উপন্যাস খুব কম লোকই লিখেছে। সারা দিন ধরে ফেলুদা রাজেনবাবুর ব্যাপারটা নিয়ে নানান জায়গায় ঘোরাফেরা করল। আমি অনেক করে বলতেও আমাকে সঙ্গে নিল না। সন্ধ্যাবেলায় যখন রাজেনবাবুর বাড়ি যাচ্ছি তখন ফেলুদাকে বললাম, কোথায় কোথায় গেলে সেইটা অন্তত বলবে তো? ফেলুদা বলল, দুবার মাউন্ট এভারেস্ট হোটেল, একবার ফণি মিত্তিরের বাড়ি, একবার নেপাল কিউরিও শপ, একবার লাইব্রেরি, আর এছাড়াও আরও কয়েকটা জায়গা। ও, আর কিছু জানতে চাস? অপরাধী কে বুঝতে পেরেছ? এখনো বলার সময় আসেনি। এখনো বলার সময় আসেনি। কাউকে সন্দেহ করছো? ভালো ডিটেকটিভ হলে প্রত্যেককেই সন্দেহ করতে হয়। প্রত্যেককে মানে? এই ধর তুই। আমি? যার কাছে এই মুখোশ আছে সেই সন্দেহের পাত্র, সে যে লোকই হোক। তাহলে তুমিই বা বাদ যাবে কেন? বেশি বাজে বকিসনি। বারে, তুমি যে রাজেনবাবুকে আগে চিনতে সে কথাও তো গোড়ায় বলনি। তার মানে সত্য গোপন করেছ। আর আমার মুখস্থ ইচ্ছে করলে তুমিও ব্যবহার করতে পারো, হাতের কাছেই থাকে। শাট আপ। রাজেনবাবুকে এবেলা দেখে তবু অনেকটা ভালো লাগলো। কেমন আছেন জিজ্ঞেস করতে বললেন, দুপুরের দিকটা বেশ ভালো বোধ করছিলাম। যতও সন্ধে হয়ে আসছে ততই যেন কেমন অস্বস্তি লাগছে। ফেলুদা তিনকড়িবাবুর দেওয়া প্যাকেটটা রাজেনবাবুকে দিল। সেটা খুলে তার থেকে একটা চমৎকার বুদ্ধের মাথা বের হলো। সেটা দেখে রাজেনবাবু চোখ ছলছল করে এলো। ধরা গলায় বললেন, খাসা জিনিস, খাসা জিনিস। ফেলুদা বলল, পুলিশ থেকে লোক এসেছিল? আর বলো না, এসে
৩০ রকম জেরা করলে কদ্দূর কি হদিস পাবে জানি না, তবে আজ থেকে বাড়িটা ওয়াচ করার জন্য লোক থাকবে, সেটা নিশ্চিন্তি। সত্যি বলতে কি, তোমরা হয়তো না এলেও চলতো। ফেলুদা বলল, স্যানিটোরিয়ামে বড্ড গোলমাল, এখানে হয়তো চুপচাপ আপনার কেসটা নিয়ে একটু ভাবতে পারবো। রাজেনবাবু হেসে বললেন, আর তো ছাড়া আমার আর তাছাড়া আমার চাকরটা খুব ভালো রান্না করে। আজ মুরগির মাংস রাঁধতে বলেছি। স্যানিটোরিয়ামে তো অমনটি খেতে পারবে না। রাজেনবাবু আমাদের ঘরটা দেখিয়ে দিয়ে নিজের ঘরে গিয়ে বসলেন। ফেলুদা শটান খাটের উপর শুয়ে পড়ে একটা সিগারেট ধরিয়ে কড়িকাঠের দিকে তাক করে পর পর 5টা ধোঁয়ার রিং ছাড়ল। তারপর আধ বোঝা চোখে বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ফণি মিত্তির কাল সত্যি রুগী দেখতে গিয়েছিলেন? কার্ড রোডে একজন ধনী পাঞ্জাবি ব্যবসায়ীর বাড়ি। আমি খোঁজ নিয়েছি, 11:30 থেকে 12:30 অবধি ওখানে ছিলেন। তাহলে ফণিমিত্তির অপরাধী নন? ফেলুদা আমার কথার জবাব না দিয়ে বলল, প্রবীর মজুমদার 16 বছর ইংল্যান্ড থেকে বাংলা প্রায় ভুলে গেছেন। তাহলে ওই চিঠি ওর পক্ষে লেখা সম্ভব নয়। আর ওর কোনো টাকারই অভাব নেই। তাছাড়া দার্জিলিংয়ে এসে লেবং এই ঘোড়দৌড়ের বাজিতে উনি অনেক টাকা করেছেন। আমি দম আটকে বসে রইলাম। ফেলুদা আরও কিছু বলার আছে সেটা বুঝতে পারছিলাম। আধ খাওয়া জ্বলন্ত সিগারেটটা ক্যারামের ঘুঁটির মারার মতো প্রায় 10 হাত দূরে জানালা দিয়ে বাইরে ফেলে দিয়ে ফেলুদা বলল, চা বাগানের দিকে গিলমোর সাহেব দার্জিলিংয়ে এসেছে। প্লান্টার্স ক্লাবে গিয়ে ওর সঙ্গে দেখা করেছিলাম। লামার প্রাসাদের আসল ঘন্টা একটাই আছে, আর সেটা গিলমোরের কাছে। রাজেনবাবুরটা নকল। অবনী ঘোষাল সেটা জানে। তাহলে রাজেনবাবুর ঘণ্টা তেমন মূল্যবান নয়? না। আর অবনী ঘোষাল কাল রাত্রে একটা পার্টিতে প্রবীর মজুমদারের সঙ্গে রাত 9টা থেকে ভোর 3টে অবধি মাতলামি করেছে। ও, আর মুখোশ পরা লোকটা এসেছিল 12টার কিছু পরেই? হ্যাঁ। আর আর বুকের ভেতরটা কেমন খালি খালি লাগছিল। বললাম, তাহলে? ফেলুদা কিছু না বলে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে খাট থেকে উঠে পড়ল। ওর ভুরু দুটো যে এতটা কুঁচকোতে পারে তা আমার জানাই ছিল না। কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে থেকে কি যেন ভেবে ফেলুদা বৈঠকখানার দিকে চলে গেল। যাবার সময় বলল, একটু একা থাকতে চাই, ডিস্টার্ব করিস না।
কি আর করি, এবার ওর জায়গায় আমি বিছানায় শুলাম। সন্ধে হয়ে আসছে, ঘরের বাতিটা আর জ্বালাতে ইচ্ছে করল না। খোলা জানালা দিয়ে অবজারভেটরি হিলের দিকটায় অন্যান্য বাড়ির আলো দেখতে পাচ্ছিলাম। বিকেলে ম্যাল থেকে একটা গোলমালেরও শব্দ পাওয়া যায়। এখন সেটা মিলিয়ে আসছে। একটা ঘোড়ার খুরের আওয়াজ পেলাম। দূর থেকে কাছে এসে আবার মিলিয়ে গেল। সময় চলে যাচ্ছে। জানালা দিয়ে শহরের আলো কেমন যেন ঝাপসা হয়ে আসছে। বোধ হয় কুয়াশা হচ্ছে। ঘরের ভিতরটা এখন আরও অন্ধকার। একটা ঘুম ঘুম ভাব আসছে মনে হলো। চোখের পাতা দুটো কাছাকাছি এসে গেছে। এমন সময় মনে হলো কে যেন ঘরে ঢুকেছে। মনে হতেই এমন ভয় হলো যে যেদিক থেকে লোকটা আসছে সেদিকে না তাকিয়ে আমি জোর করে নিঃশ্বাস বন্ধ করে জানালার দিকে তাকিয়ে রইলাম। কিন্তু লোকটা যে আমার দিকেই আসছে আর আমার সামনেই এসে দাঁড়ালো, যে জানালার বাইরে শহরের দৃশ্যটা ঢেকে দিয়ে একটা অন্ধকার কি যেন এসে আমার সামনে দাঁড়িয়েছে। তারপর সেই অন্ধকার জিনিসটা নিচু হয়ে আমার দিকে এগিয়ে এলো। এইবার তার মুখটা আমার মুখের সামনে, আর সেই মুখে একটা মুখোশ। আমি যেই চিৎকার করতে বাধ্য, চিৎকার করতে যাব, অমনি অন্ধকার শরীরটা একটা হাত উঠে গিয়ে মুখোশটা খুলতেই দেখি ফেলুদা। কিরে, ঘুমিয়ে পড়েছিলি নাকি? ও ফেলুদা, তুমি? তা আহ, তা আমি না তোকে, তুই কি ভেবেছিলি? ফেলুদা ব্যাপারটা বুঝে একটা অট্টহাস্য করতে গিয়ে হঠাৎ থেমে গম্ভীর হয়ে বলল, তারপর খাটের পাশে বসে বলল, রাজেনবাবুর মুখোশগুলো সব কটা পড়ে দেখেছিলাম এবং এক্সপেরিমেন্ট করছিলাম। তুই এইটে একবার পড়তো। ফেলুদা আমাকে মুখোশটা পরিয়ে দিল। অস্বাভাবিক কিছু লাগছে কিনা। কই না তো, আমার পক্ষে একটু বড় এই যা। আর কিচ্ছু না, ভালো করে ভেবে দেখতো। একটু একটু যেন গন্ধ। কিসের গন্ধ? চুরুট। ফেলুদা মুখোশটা খুলে নিয়ে বলল, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আমার বুকের ভিতরটা আবার ঢিপ ঢিপ করছিল। মুখ দিয়ে বেরিয়ে গেল, তিন করি বাবু। ফেলুদা দীর্ঘশ্বাস ফেলে বলল, সুযোগের দিকে, সুযোগের দিক দিয়ে সবচেয়ে বেশি ছিল এরই। বাংলা উপন্যাস, খবরের কাগজে ব্লেড, আঠা কোনোটারই অভাব নেই। আর তুই লক্ষ্য করছিলি নিশ্চয়ই, স্টেশনে আজ যেন একটু খোঁড়াচ্ছিলেন। সেটা বোধহয় কাল জানালার বাইরে লাফিয়ে পড়ার দরুন। কিন্তু আসল যে এটা রহস্য, সেটা হলো কারণটা কি। রাজেনবাবুকে তো মনে হয় রীতিমতো সমীহ করতেন ভদ্রলোক। তাহলে কি করে, কি কারণে, কি উদ্দেশ্য নিয়ে তিনি এই চিঠি লিখেছিলেন? এটার উত্তর বোধহয় আর জানা যাবে না, কোনো দিনও না। রাতে কোনো দুর্ঘটনা ঘটেনি? সকালে খাবার ঘরে বসে রাজেনবাবুর সঙ্গে চা খাচ্ছি, এমন সময় নেপালি চাকরটা একটি চিঠি নিয়ে এলো। আবার সেই নীল কাগজ আর খামের উপর দার্জিলিংয়ের পোস্টমার্ক। রাজেনবাবু ফ্যাকাশে মুখ করে কাঁপতে কাঁপতে চিঠির ভাঁজ খুলে ফেলুদাকে দিয়ে বললেন, তুমি পড়ো,
আমার সাহস হচ্ছে না। ফেলুদা চিঠিটা নিয়ে জোরে জোরে পড়ল। তাতে লেখা আছে, প্রিয় বন্ধু, কলকাতায় জ্ঞানেশের কাছ থেকে তোমার ঘরের খবর পেয়ে যখন তোমার চিঠি লিখি তখনই জানতাম না যে আসলে তুমি কে। তোমার বাড়িতে এসে তোমার ছেলে বয়সে ছবিখানা দেখে চিনেছি তুমি সেই 50 বছর আগের বাঁকুড়া মিশনারি স্কুলের আমার সহপাঠী রাজু। এতকাল পরেও যে পুরনো আক্রোশটা জাগিয়ে উঠতে পারে সেটা আমার জানা ছিল না। অন্যায়ভাবে ল্যাং মেরে তুমি যে শুধু আমায় 100 ইয়ার্সে নিশ্চিত পুরস্কার ও রেকর্ড থেকে বঞ্চিত করেছিলে তাই নয়, আমাকে রীতিমতো জখমও করেছিলে। বাবা বদলি হলেই তখনই, তাই তোমার সঙ্গে বোঝাপড়াও হয়নি। আর তুমিও আমার মন আর শরীরের কষ্টের কথা জানতে পারোনি। 3 মাস পায়ে প্লাস্টার লাগিয়ে হাসপাতালে পড়েছিলাম। এখন এসে তোমার জীবনের শান্তিময় পরিপূর্ণতার ছবি আমাকে অশান্ত করেছিল। তাই তোমার মনে খানিকটা সাময়িক উদ্বেগের সঞ্চার করে তোমার সেই প্রাচীন অপরাধের শাস্তি দিলাম। শুভেচ্ছা নিও, ইতি তিনু, শ্রী তিনকড়ি মুখোপাধ্যায়। নমস্কার, ধন্যবাদ এবং আমার শুভেচ্ছা। ধন্যবাদ জানাই সমস্ত শ্রোতা বন্ধুকে। আমার এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে, আমি আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার অন্য গল্প নিয়ে আরেক দিন। একাকী সুরজিৎ তার গপ্পের আড্ডায়। ধন্যবাদ।